আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন ডক্টর ইউনূস। এদিকে কোটা সংস্কার আন্দোলনে আহতদের পাশে বিএনপি। জানাবো তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী লীগ না হই, বলছেন মেজর হাফিজ। এবং সর্বশেষ জানাবো ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করতে হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করছেন। ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা সহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকার গঠনের 4 দিনের মাথায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট উদ্দেশ্যে দ্বিপাক্ষীয় ও বহুপাক্ষীয় ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কোটা সংস্কার আন্দোলনে আহতদের পাশে বিএনপি। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। এই সময় সেখানে গুরুতর আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে ভর্তির সুযোগ করে দেন তিনি। তারেক রহমানকে বলেছে আমরা যেন আওয়ামী লীগ না হই, বলছেন মেজর হাফিজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ত্যাগের পর ক্ষমতার পট পরিবর্তনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলেন, বীর বিক্রম বলেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলছে যেখানে যেদিন নির্বাচন হবে বিএনপি সেদিন ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না। ক্ষমতায় গিয়েও নয়, এখনো নয়। দেশের সংকটময় মুহূর্তে সঠিক ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, 1971-এর চেতনা উদ্দীপ্ত যুবক যে এখনো দেশে আছে সেটার বড় প্রমাণ আবু সাইদ। আবু সাইদ হাজারো বছর হিরো হিসেবে বেঁচে থাকবে। শেখ হাসিনার সরকার পুলিশকে পৃথিবীর নিকৃষ্টতম বাহিনীতে পরিণত করেছিল বলে মনে করেন। বিএনপি কমিটির এই সদস্য এই প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এমন কোনো কাজ নেই যা তারা করেনি। এখনো তাদের অনেকে পলাতক। স্থানীয় জনগণের রোষে কেউ কেউ নিহত হয়েছেন। তাদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা, আওয়ামী লীগ। বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শ প্রতিফলিত হয়নি মন্তব্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখন আশা করব বিএনপির প্রত্যেক সৈনিক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হবেন। আমরা শেখ হাসিনার মতো হতে চাই না, আওয়ামী লীগের মতো হতে চাই না। পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, গতকাল শপথ নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। তার নেতৃত্বে পিলখানা হত্যাকাণ্ডের একটা তদন্ত হয়েছিল, কিন্তু এই প্রতিবেদনে আলোর মুখ দেখেনি। আমরা চাই তার নেতৃত্ব করা প্রতিবেদন প্রকাশ করা হোক। ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করতে হবে। নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 16 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু করেছে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর এই সরকারের প্রতি দেশে জনগণের বিপুল প্রত্যাশা। বিগত 1.5 দশক হাসিনা সরকার স্বৈরাচার শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপন্ন অবস্থায় উপনীত হয়েছিল। স্বৈরাচার সরকার এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমরা স্বাধীন কিনা এই প্রশ্ন দেখা দিয়েছিল। ভারতীয় আধিপত্যকে বিস্তারের সুযোগ দিয়ে হাসিনা সরকার মানুষের উপর নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, মামলা, গ্রেপ্তার, গণতন্ত্রহীনতা, মানবাধিকার হরণ, অন্যায়, বিচারহীন রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই যা গত 1.5 দশকে পার করেনি। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের এক ধরনের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। ভয়ঙ্কর স্বৈরাচার শাসন চালিয়ে দেশের মানুষকে দাসের মতো বন্দী করে রেখেছিল। 1.5 দশকে হাজার হাজার মুক্তিকামী মানুষকে হত্যা এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সূচিত ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বলে দেশের মানুষ স্বস্তি পাচ্ছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এক দুর্বিষহ শাসন ব্যবস্থা যেমন অবসান হয়েছে, তেমনি দেশের মানুষ মুক্তি পেয়েছে। তরুণ প্রজন্ম এক নতুন বাংলাদেশে এনে দিয়েছে। তারা মরণপণ লড়াই করে জীবন দিয়ে দেশের মানুষকে নতুন স্বাধীনতার স্বাদ দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীও তাদের দোসর প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তা, অসৎ ব্যবসায়ী ছাড়া নিপীড়নে নির্যাতিত দেশের মানুষ হাসিনা সরকারের পতনে হাঁপ ছেড়ে বেঁচেছে। তাদের চোখে মুখে মুক্তির
আনন্দ। তারা এক নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত। স্বৈরাচার মুক্ত দেশকে গড়ে তুলতে নিজেরাই কাজ শুরু করে দিয়েছে তারা। বৈষম্যহীন শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সঙ্গত কারণেই তার উপর চাপ অনেক বেশি, তবে দেশের মানুষ আশাবাদী তিনি চাপ সামলে দেশকে মর্যাদার সাথে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবেন। এজন্য তারা তাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা, স্বৈরাচার হাসিনা দেশকে যে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে গেছেন তা সংস্কার করে তিনি দেশকে একটি সার্থক রাষ্ট্রের দিকে এগিয়ে নেবেন। এজন্য শুরুতেই রাষ্ট্র সংস্কার প্রয়োজন। বেশ কয়েক বছর ধরেই দেশের সচেতন ও বিজ্ঞ মহল রাষ্ট্র সংস্কার করার দাবি করে আসছেন। শিক্ষার্থীদের আন্দোলনেরও অন্যতম দাবি ছিল রাষ্ট্রের সংস্কার করা। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় তারা সড়ক বন্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছিল, রাষ্ট্রে মেরামত কাজ চলছে, সামরিক অসুবিধার জন্য দুঃখিত। শিশু ও কিশোরদের মধ্যে সেই সময় রাষ্ট্র মেরামতে যে বোধ জন্মেছে তা সচেতন মহলেরও টনক নড়িয়ে দিয়েছে। হাসিনা সরকারের গত ডামি নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছিল। সেই দাবি যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কোনোদিন পূরণ হবে না দাবিদাররাও এবং দাবিকারকরাও তা মানতে বাধ্য করতে পারবে না, সেটা শতভাগ নিশ্চিত ছিল। অথচ সেই শিক্ষার্থীরাই স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে কোনো কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জীবন দিয়ে নতুন স্বাধীনতা উপহার দিয়ে রাষ্ট্র সংস্কারের সুযোগ করে দিয়েছে। এই সুযোগ এখন অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে লাগাতে হবে। দেশে যাইতে হাইব্রিড কিংবা ত্রুটিপূর্ণ গণতন্ত্রের তকমা না থাকে, পূর্ণ গণতন্ত্র থাকে, সে লক্ষ্যে কাজ করতে হবে। আর যেন শেখ হাসিনার মতো কোনো নিষ্ঠুর, অমানবিক ও নিকৃষ্টতম স্বৈরাচারের কবলে দেশ না পড়ে এমন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে যে কারণে ক্ষমতা থাকুক, জনগণের ইচ্ছা অনিচ্ছার উপরে যাতে তাদেরকে চলতে হয়। কাজটি কঠিন হলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশে যে শেখ হাসিনার মতো স্বৈরাচার 1.5 দশক ধরে টিকে ছিলেন তার ভারতের প্রত্যক্ষ সহযোগীর কারণে হাসিনা ভারতের হুকুমের গোলামে পরিণত হয়েছিল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিসর্জন দিয়ে হলেও শুধু ক্ষমতায় থাকার জন্য ভারতের এই আধিপত্যবাদ মেনে নিয়েছিল। এই আধিপত্যকে ভারতের সাথে সোনালী সম্পর্ক, রক্তের বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক ইত্যাদি তকমা দিয়ে গৌরব বোধ করেছিলেন। তার ভারতের ক্ষমতাসীন বিজেপির কতিপয় নেতা ও সমর্থক আমাদের স্বাধীনতাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য থেকে শুরু করে 71-এ দেশ দখল করে নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করলে তার কোনো প্রতিবাদ করেনি শেখ হাসিনা। বরং দেশের মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে তা নিপীড়ন নির্যাতন করে মুখ বন্ধ করে রেখেছিলেন। নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এলে তার প্রতিবাদে মানুষ মিছিল করলে তাতে পুলিশ বাহিনী দিয়ে হামলা ও গুলি করে দমন করেছিলেন। ভারতের আধিপত্যবাদ নিয়ে পোস্ট দেওয়ার কারণে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরারকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছিল। শেখ হাসিনা যে ভারতের পুতুল ছিলেন তা সকলেই জানা। এটা আরো বেশি প্রমাণিত হয়েছে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে তার আশ্রয় নেওয়া থেকে। এই স্বৈরাচার ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিশ্বের আর কোনো দেশে আশ্রয় দিতে চায়নি এবং চাচ্ছে না, ফলে তাকে ভারতেই থাকতে হচ্ছে। সেখানে থেকে এখন তিনি নতুন করে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র করছেন। তার প্রথম প্রচেষ্টা ছিল গত 10 আগস্ট তার বংশবদ্ধ সাবেক প্রধান বিচারপতি ওবেদুল হাসানকে নিয়ে জুডিশিয়ালি কু করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেয়। স্বাধীনতার অতন্ত্র প্রহরী শিক্ষার্থীরা তা টের পেয়ে বিদ্যুৎ গতিতে তার রুখে দিয়েছে। এই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর নতুন করে নানান ছল ও কৌশল সহ অবলম্বন করা শুরু করেছেন ভারতের দাসী শেখ হাসিনা। খোলা চিঠি দিয়ে ইনিয়ে বিনিয়ে মোলায়েম সুরে কথা বলে ছাত্র জনতার মন গলাতে চেষ্টা করেছেন। তার এই ছল ছাত্র জনতা বুঝে যায়, তাকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছে। দেশের পত্রিকায় তার খোলা চিঠি প্রকাশিত হলে তার তীব্র ক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়ে। অনেকে তাকে নিয়ে উপহাস করে, অর্থাৎ তারা কেউ তাকে বিশ্বাস করছে না। একজন পাঠক খোলা চিঠি নিতে মন্তব্য করে, আমি ভেবেছিলাম পৃথিবীতে আমি একমাত্র মিথ্যাবাদী। আমার এই ধারণা ভুল প্রমাণিত হলো। হে আল্লাহ, আমাকে এবং শেখ হাসিনাকে হেদায়েত দান করো। বলা বাহুল্য, শেখ হাসিনার বিরুদ্ধে বহু আগে থেকে অভিযোগ রয়েছে। তিনি এদেশের মানুষের উপর অত্যন্ত প্রতিশোধ পরায়ণ। 75-এর 15 আগস্ট তার পরিবারকে হত্যার পর কেউ প্রতিবাদ না করার কারণে দেশের গণতন্ত্রের উপর তার তীব্র ক্ষোভ ও প্রতিশোধ নেওয়ার ভয়ঙ্কর স্পৃহা লালন করে চলেছে। 1.5 দশক ধরে তিনি জনগণের উপর সেই প্রতিশোধ নিয়েছেন। অনেকে তাকে সাইকোপ্যাথ হিসেবে আখ্যায়িত করেছে, যদিও 96 সালে উচ্চ আদালত তাকে রং হেডেড বা পাগল বলে মন্তব্য করেছিল। এই সাইকোপ্যাথ শাসককে শেষ পর্যন্ত জনরোষে প্রাণ ভয়ে পালিয়ে গেছে। বলা বাহুল্য, শয়তান এক কৌশলে মানুষকে বিপদে নিতে না পারলে বিকল্প পথ ধরে। সে 3 কৌশলে মানুষের পাপের পথে নিয়ে যায়। প্রথমত সরাসরি আক্রমণ করে, দ্বিতীয়ত মধ্যপ্রন্থার মাধ্যমে, তৃতীয়ত তার সাথে তাল মিলিয়ে। সরাসরি আক্রমণ করে যদি বিপদে নিয়ে না যাওয়া যায় তাহলে মধ্যপন্থা তথা মোলাম সুরের পথ ধরে। তাতেও কাজ না হলে মানুষ যে চিন্তা করে তার সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে নিতে বিপথে নিয়ে যায়। শেখ হাসিনা এখন খোলা চিঠির মাধ্যমে শয়তানের 3য় পথ ধরছে। কাজেই ছাত্র জনতাকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। শয়তানের মিষ্টি কথায় বিভ্রান্ত হওয়া
যাবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছেন, তার তাৎপর্য অনেক গভীর। এর মধ্যে বাংলাদেশের ভারতের আধিপত্যবাদ কিংবা করদ রাজ্যে পরিণত করার বিষয়টি লুকিয়ে রয়েছে। প্রধান উপদেষ্টা হওয়ার আগে প্যারিস থাকতেই তিনি ভারতের একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলিষ্ঠ কণ্ঠে বলেছিল, বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের সেভেন স্টার্স তথা উত্তর-পূর্ব রাজ্যগুলো অস্থিতিশীল হয়ে উঠবে। এর মাধ্যমে তিনি প্রকারান্তরে ভারতকে সতর্ক সাবধান করে দিয়েছেন। অর্থাৎ ভারত যদি নতুন বাংলাদেশে তার আধিপত্যবাদী নীতি বহাল রাখে তাহলে সেও ভালো থাকতে পারবে না। শুধু তিনিই নন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার বিশিষ্ট নাগরিকরা বিবৃতি দিয়ে ভারতকে তার আধিপত্যবাদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনাকে দিয়ে ভারত যেভাবে বিগত ১.৫ দশক ধরে বাংলাদেশকে কুক্ষিগত রেখেছিল, তার নজির বিরল। ভারত যেভাবে সিকিমে তার অনুগত লেন্দু দর্জিকে দিয়ে ১০টিকে তার অঙ্গরাজ্যে পরিণত করেছে, একইভাবে বাংলাদেশও তার কবজায় রাখার সব বন্দোবস্ত করেছিল। বাংলাদেশের প্রশাসন, আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসা প্রতিষ্ঠান, গণমাধ্যম থেকে শুরু করে এমন কোনো জায়গা ছিল না যেখানে তার গোয়েন্দা বাহিনীর এর সরাসরি অংশগ্রহণ ছিল না। এই যে ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী হামলা ও গুলি করেছে, সেখানেও তাদের সাথে হিন্দিভাষী লোক ছিল বলে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। আন্দোলন চলাকালে রাতে আন্দোলনরত শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকে তুলে নিয়ে যাওয়ার সময় তারাও থাকতো। অর্থাৎ সর্বোচ্চই তারা ছিল এবং প্রশাসনকে নিয়ন্ত্রণে করেছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।